বরাবরের মতো আরও একটি ঘটনা নিয়ে চলে এসেছি। আজকের যে ঘটনাটি সেটা চট্টগ্রামের একটি ঘটনা। আমাদের কাছে লিখেছেন সঞ্চিতা দেব এবং তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের দেশের বাড়ি চট্টগ্রাম জেলায়। আমি এখন যে ঘটনাটি বলবো তা চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকার। ভাড়া বাসায় থাকতাম আমরা, তবে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িওয়ালাদের বসবাস করার বাড়িটা ছাড়াও অন্য একদিকে ছিল কিছু ভাড়া বাসা, তার অন্যদিকে পুকুর, বিভিন্ন গাছপালা ও বাঁশঝাড়। এছাড়া রয়েছে অনেক পরিত্যক্ত জায়গার মতো খোলা জায়গা, যেখানে কেউ যায় না বললেই চলে। শুধুমাত্র অপরিচিত লোকেরা বলতে কেউ কখনো বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়াদের বাসায় বেড়াতে আসলে পুরো বাড়ির বিশাল এরিয়ায় হাঁটাহাঁটি করত কিংবা ঘুরে বেড়াতো। এর মধ্যে একসময় বাবা হঠাৎ করে বেড়ানো ও ডাক্তার দেখানোর জন্য ভারতে গিয়েছিল। আমার ভাইকে সহ বাবার সাথে করে নিয়ে যাওয়াতে বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। যেহেতু আমরা একা থাকতাম, তাই আমাদের সাথে থাকার জন্য গ্রাম থেকে খবর দিয়ে আমার মামাকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। এমন সময় মামা ছিল অসুস্থ, ডাক্তার দেখানো কিংবা আমার সাথে থাকা হবে এই সুবাদে মামা চলে আসলো। এখানে আরও একটি আশ্চর্যের বিষয় হলো, শহর হলেও বাঁশঝাড়ের পাশাপাশি ওই বাড়িতে তেঁতুল গাছ, নিম গাছ, খেজুর গাছ, তাল গাছ, আতা গাছ, তুলা গাছ, এই সব গাছই আছে। যেসব গাছ সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ছোটবেলা থেকে ভৌতিক বিষয়ক অভিজ্ঞতা আছে, তা গল্প শোনা হোক কিংবা বাস্তব অভিজ্ঞতা। আরও একটা কথা বলে রাখি, আমাদের বাসা থেকে 10 থেকে 15 পা পরে একটি বড় ড্রেন, যেটাকে আমরা খাল বলে থাকি, যেটা ছিল চাকতাই খাল। সে খালটার একটা অংশ আমাদের বাসার পাশ দিয়ে বয়ে গেছে। হঠাৎ এক রাতে মা আর আমি ভিতরের রুমে ঘুমাচ্ছি, আর মামা শুয়েছিল আমাদের ঘরের ঠিক সামনের রুমটাতে। মামা সিগারেট খেত। ওই রাতে মামার সিগারেট খাওয়ার নেশা থেকে হোক কিংবা শরীর খারাপ লাগা থেকে হোক, মামা জেগে গেল। তখন রাত 2:30। আমাদের বাসাটা যেহেতু নিচতলা ছিল, দরজা খুলতেই বাইরে ঘুটঘুটে অন্ধকারযুক্ত পরিবেশ। দরজা খোলা মাত্র মামা শুনতে পেল বাসার থেকে কোনো একটা কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শোনার পরপরই মামা দেখতে পেল কুকুরের আকৃতির একটা বড় বিড়াল। ঘটনার আকস্মিকতায় তিনি সাথে সাথে একটা সিগারেটের আগুন জ্বালিয়ে নিলেন, কেননা আমাদের চট্টগ্রাম, বিশেষ করে গ্রাম্য মানুষদের এই বিশ্বাস রয়েছে যে সাথে সাথে আগুন থাকলে অশরীরী কোনো কিছু স্পর্শ কিংবা ক্ষতি করতে পারে না। মনের এই ধারণা কেটে না উঠতেই হঠাৎ করে সেই বিড়ালটা পরিণত হলো একটা কুকুর, যার আকৃতিটা হঠাৎ করে হয়ে গেল একটা বড় গাভী কিংবা ষাঁড়ের মতো। মামারা যেহেতু গ্রামে বড় হয়েছেন, তাই এসব বিষয়ে কম বেশি ধারণা ছিল ওনার। তাই ওনার চোখের সামনে ঘটে যাওয়া একের পর এক দৃশ্য দেখার পর উনি আর বসা থেকে পা বাড়িয়ে বের হওয়ার সাহস করেননি। দরজা থেকে দাঁড়িয়ে ওইসব দৃশ্য দেখছিলেন। একসময় দেখতে পেলেন ওই গভীর আকৃতির কুকুরটি একটি বড় আকৃতির মানুষে পরিণত হলো। মানুষটার আকৃতি নাকি এমনই ছিল, পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়তো এমন সাইজের মানুষ কেউ দেখেনি। লম্বায় 10 থেকে 12 ফুটের মতো। এরপর দেখতে পেলেন ওই মানুষটির বাসার পাশে থাকা ওই খালটি রাস্তায় হাঁটার মতো হেঁটে পার হয়ে গেলেন। পাশেই ছিল চন্দনপুরার ঘন গাছগাছালিতে ঘেরা তৎকালীন জমিদার বাড়ির মতো আরেকটি সাদা বাড়ি, যেটা হয়তো সৌন্দর্যের কারণে মানুষজন এখনও যত্ন করে পরিপাটি করে রেখেছে। এই ছিল এক রাতে আমার মামার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা। সকাল হওয়ার পর যেটা আমার মামার মুখে শুনতে পেলাম। এছাড়াও এই বাড়ি ঘিরে ছোট বড় আরও অনেক সত্য গল্প রয়েছে। যদি আপনাদের আমার এই প্রথম গল্পটি ভালো লাগে, তবে আগামীতে আমি আমার গল্পগুলো শেয়ার করব। এই ছিল প্রথম ঘটনাটি। দ্বিতীয় ঘটনাটিও আমাদের প্যারানর্মাল সোসাইটিতে একজন লিখে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে হাবিব রহমান। ঘটনাটি একদমই সত্য, তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা রোজা শুরু হবার আগের দিন রাতের। পরদিন সকালে বন্ধুদের নিয়ে কিছু প্ল্যান থাকার কারণে গ্রামে ফ্যামিলি সবার সাথে দেখা করে ঢাকা ফিরছিলাম। ঘটনাস্থল ঢাকা চিটাগং হাইওয়ে দাউদকান্দির একটু আগের কোন একটা স্পটে। বাইকে করে ফিরছি, রাস্তাটা নতুন হচ্ছে, তাই টুকরো টুকরো ইট বিছানো চারিদিকে। বাইকের গতি তাই বেশি তোলাও যাচ্ছে না। অনেকক্ষণ পর মাঝে মধ্যে 2-1টা সিএনজি অটোরিকশা অপর সাইড থেকে আসছে কেবল। একটা খালি পেট্রোল পাম্প ক্রস করলাম।
শুধু লাইট জ্বলছে সেখানে। জায়গাটা পরিচিত। হাত ঘড়িতে 11টার বেশি কিছু বাজে। খালি রাস্তায় অল্প গতিতে বেশ বিরক্ত বোধ করছিলাম, তাই মেন রোডের পাশে আরেকটা রাস্তা ধরি। এই রাস্তাটায় দূরত্ব বেশ বাড়লেও রাস্তায় অবস্থা মোটামুটি ভালো। দুই পাশে ধানি জমি, মাঝে সরু আঁকা বাঁকা রাস্তা। হেডলাইটের আলোতে বেশি দূরও দেখা যাচ্ছে না, কারণ যতটুকু দেখা যায় এরপরেই প্রায় রাস্তা বেঁকে গেছে। পুরো রাস্তাটা শেষ করে যখন আবার মেন রোডে উঠলাম, বেশ কিছুক্ষণ পর চালানোর পর দেখি পিছনে ফেলে আসা সেই পেট্রোল পাম্প। কিছুটা হকচকিয়ে গেলাম। এই পেট্রোল পাম্প কোনোভাবেই এই রাস্তা পারার কোনো সম্ভব না। বাইক থামিয়ে নাম দেখে নিলাম। হ্যাঁ, এটাই সেই পেট্রোল পাম্প। এই পাম্প আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কিন্তু আমি তো যাচ্ছি ঢাকার রাস্তায়। মানে দাঁড়ালো আমি ঘুরে ফিরে আবার বাড়ির দিকে ফিরছি। কিছুটা ভয় কাজ করলো। এমনিও আমি ভালো চোখে দেখি না, হতে পারে ডান বাম ভুল করেছি। বাট এটা কি করে সম্ভব? ডান বাম ভুল করলেও ফিরতি রাস্তায় আবার কিভাবে আসলাম? ভাবলাম না, যেহেতু বাড়ির দিকে এসে পড়েছি, বাড়িতেই ফিরে যাই। আল্লাহর নাম নিয়ে আবার বাইক স্টার্ট দিলাম। যাচ্ছি তো যাচ্ছি, একই ব্রিজ 2-3 বার ক্রস করলাম, একই মসজিদ বারবার ক্রস করছি, অথচ আমি সোজা পথেই হাঁটছি। আমাদের গ্রামে একে বলে কানাওলা। নামটার উচ্চারণ ভুল হতে পারে, তবে আমি শুনেছি এখানে একবার পড়লে বের হওয়া বেশ কঠিন। বাসার ফোন দিলে ওনারা বকাবকি করবে, এত রাতে কেন বের হলাম। ভয়ে ফোনও দিতে পারছি না। ফোন দিলাম এক বন্ধুকে, তবে এখানে ঘটে বেশ মজার ঘটনা, একটু পরেই বলছি। তাকে ফোনে রেখে বাইক চালাচ্ছি। সে ওই পাশ থেকেই নর্মালি কথা বলছে, সান্ত্বনা দিচ্ছে। হুট করে সে বলে উঠল, কিরে তুই বাইকে তো আস্তে চালাচ্ছিস কেন? আমি তো বেশ অবাক। আস্তে চালাই মানে? তুই কেমনে বুঝলি? বাতাসের শব্দ থেকে। সে বেশ জোরে হাসি দিয়ে বলে উঠল, ধুর বেটা, আমি তো তোর লগই। আমি জাস্ট কি মনে হতে লুকিং গ্লাসে তাকাতেই দেখি সেই বন্ধু পিছনে বসে লুকিং গ্লাসে আমার দিকে দাঁত বের করে তাকিয়ে আছে। আমি তখনও বুঝি নাই আমার স্নায়ুগুলোর উপর আমার এত কন্ট্রোল কাজ করে। আমি জাস্ট বাইকটা ইনস্ট্যান্ট ব্রেক করে স্ট্যান্ড নামিয়ে এক দৌড়ে বাইক থেকে বেশ কিছু দূরে সরে আসি। পকেটে সিগারেট আছে মনে পড়তেই সিগারেট জ্বালিয়ে দূর থেকে বাইকের হেডলাইটটা দেখছি। অন্ধকার এত তীব্র যে বাইকে কেউ কি বসে আছে দেখাই যাচ্ছে না, তবে হ্যাঁ, সেখানে কিছু একটা আছে বেশ অনুভব করছিলাম। পরিশিষ্ট অপেক্ষা করছিলাম কোনো অটো বা গাড়ি এদিক দিয়ে যায় নাকি। মনে হচ্ছিল প্রায় বছরখানেক আগে আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা সেকেন্ড এক একটা দিন মনে হচ্ছিল। সূরা পড়তে পড়তে হাতে বেশ কিছু ইটের টুকরো নিয়ে বাইকের কাছে গিয়ে দেখি কিছু নেই। এবার বাসায় ফোন দিয়ে সব জানাই। যতক্ষণ না বাড়ি থেকে কেউ আসছে, বাইকের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে চারদিকে বেশ অদ্ভুত পা ছেঁচড়িয়ে চলার সাউন্ড পাচ্ছিলাম। যেদিকেই পাচ্ছিলাম ঢিল ছুটছিলাম। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো, আমাকে প্রায় 1.5 ঘন্টা পর খুঁজে পাওয়া যায় হাইওয়ে থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে। অর্থাৎ আমার রাস্তা, আমার ডিরেকশন সবই ঠিক ছিল নাকি না আমি জানি না, তবে কিছু একটা আছে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনাটি। আজকের তৃতীয় এবং শেষ ঘটনাটি বলতে যাচ্ছি। ঘটনাটি তাসিন বিন হাসানের লেখা, আমাদের প্যারানরমাল সোসাইটি গ্রুপের থেকে পাওয়া। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সবই একই সূত্রে গাঁথা। দেশের বাইরের কর্মব্যস্ততায় সব একসাথে লেখা সম্ভব না, তাই ভাগ ভাগ করেই শেয়ার করব আপনাদের সাথে। পুরো লেখা গুছিয়ে হয়তো লিখতে পারবো না, তাই আগেই আন্তরিকভাবে দুঃখিত। আর লেখার সময়গুলো একটু এদিক সেদিক হতে পারে। ঘটনাটা 2022 সালের নভেম্বরের। আমেরিকার স্বপ্ন বুকি নিয়ে শত চেষ্টার পরও না পেরে লাতিন আমেরিকা থেকে ফেরত আসা, তারপরে আবার পছন্দের মানুষ হারানো, সব মিলিয়ে জীবনে একটা যুদ্ধ চলছিল তখন। সেই যুদ্ধ থেকে মুক্তি নিতে ভাবলাম একটা বড় ট্যুর দরকার, কিন্তু সেই ট্যুরই জীবনে অন্যতম বড় একটা ধাক্কা নিয়ে আসবে, সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। গ্রুপ বাইক ট্যুর 1-2 বার যাওয়া হলো, সিঙ্গেল ট্যুর কখনো দেওয়া হয়নি তখন। সাহস কিংবা ইচ্ছে ছিল না বলে, তবে সেবার কেন জানি ভাবলাম সিঙ্গেল ট্যুরই একবার দেওয়া হোক। যেই ভাবা সেই কাজ। ব্যাগ গুছিয়ে নভেম্বরের 17 তারিখ রাতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য সিলেট মেজমামার বাড়ি।
চট্টগ্রাম থেকে সিলেট অনেক দূর, তার উপর রাস্তাঘাট তেমন জানাশোনা নেই ভালো করে। তবুও সব মিলিয়ে মোটামুটি যে কোনোভাবেই সিলেট পৌঁছে গেলাম। 4 দিন মোটামুটি ভালোই মন মানসিকতা ফ্রেশ করে শেষ দিনে শাহজালাল মাজারে গেলাম। মাজারের স্বর্ণের কই মাছ দেখার সময় হুট করে কই থেকে এক অসহায় মুরব্বি এসে কিছু সাহায্য চেয়ে বসলো। আমিও আল্লাহর রহমতে যতটুকুন সামর্থ্য রয়েছে এসব মানুষদের কখনো ফিরিয়ে দিতে পারি না, তাই খুশি মনে মানি ব্যাগটা বাইর করলাম। কিন্তু ব্যাগ খুলে দেখি মানি ব্যাগ শুধু 2টা 1000 টাকার নোটই বাকি আছে। খুচরো বলতে একদম কিছুই নেই। পড়লাম এক বিপদে, সাহায্য করার জন্য ব্যাগ খুললাম ওনার সামনে, কিন্তু এখন দেওয়ার মতো খুচরো নেই। এটা খুবই বেমানান দেখায় বলে পাশের কয়েকজনের কাছে খুচরো খুঁজলাম, কিন্তু কি অদ্ভুতভাবে ওই সময়ে কারো কাছে পেলাম না। শেষে কোনো ব্যবস্থা না পেয়ে মুরব্বিকে ক্ষমা করেন বলে পাশ কাটিয়ে চলে আসলাম। মুরব্বির সাথে প্রায় 10 মিনিটের মতো লম্বা সময় ব্যয় হওয়ার পর ওনার নসিবে কিছু পড়ল না বলে হয়তো উনি খুব একটা অভিমান করেছেন। তাই আমি পাশ কাটিয়ে আসার সময় উনি বিড়বিড়িয়ে অনেকগুলো কথা বলে ফেলেছিলেন, যার মধ্যে একটা শব্দে কানে এসেছিল ছোট করে, তুই আমাকে এমন করার কিংবা ফিরিয়ে দেওয়ার শাস্তি খুব খারাপভাবে পাবি। যদিও পুরোপুরি বুঝতে পারিনি, যাই হোক মাজারে ঘোরাঘুরি করে গেলাম মামার বাসায়। সবার কাছে বিদায় নিয়ে ফেরার পালা। নভেম্বর 22 তারিখ সন্ধ্যার দিকে সিলেট বাগমারা হতে বের হয়ে মাধবপুর হয়ে কসবা যখন পৌঁছালাম তখন প্রায় রাত 12টা। পথে বাইকে চেনে সমস্যা হয় এবং আরেকবার হেডলাইনে সমস্যা হয়, তার উপরে সামনের হাইড্রোতেও সমস্যা হয়। সব মিলিয়ে লেট হয়ে যায় অনেক। তখন থেকেই শরীরে কেমন একটু চাপতে শুরু করে। যখন কসবা থেকে স্টার্ট করলাম তখন 3 কুল পরে শরীর বন্ধ করে নিয়েছিলাম। কসবা থেকে কুমিল্লা পৌঁছানো পর্যন্ত কোনো সমস্যা হলো না। কুমিল্লা কান্দিরপাড়া থেকে ভেতরে রোড হয়ে কুমিল্লা চট্টগ্রাম বাইপাসে উঠলাম, তার উপর চৌরাবাজার মসজিদ। দুঃখিত আমি যদি নামটা ভুল করে থাকি। তখন ফজরের সময় হওয়ায় চৌরাবাজার মসজিদে নামাজ পড়ে আবার বের হলাম। মসজিদ পার হয়ে 5-6 মিনিট চালানোর পর হিসু চাপলে আমি বাইককে সাইড করে একটা জঙ্গলে হিসু করি, কিন্তু কি যে এক শয়তানের ছোঁয়ায় আমি ঢিল ব্যবহার করিনি। তারপর আর বাইক নিয়ে চলতে শুরু করি। প্রায় অনেকক্ষণ রাইডের পরই শুরু হলো বড় বিপত্তি। মিয়া বাজারের প্রায় 10 মিনিট আগে রাস্তা। হঠাৎ দেখলাম আমার সামনে পেছনে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। হঠাৎ কেমন বাতাস শুরু হলো। আমি গাড়ি ব্রেক করে বামের সিগন্যাল লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে যাই। ব্রেক করার পরপরই মনে হলো পাশ দিয়ে খুব দ্রুত কিছু উড়ে গেল আর কানে কানে বলে গেল, চলে যা চলে যা। আমি পেছনে আর চারপাশে তাকিয়ে দেখি কিছুই নেই। প্রায় 2 মিনিটের মধ্যে ওই সময়টুকুতে আমি দূরে কোথাও একটা গাড়ি দেখতে পেলাম না। বলে রাখা ভালো আমি জন্মগত হার্টের রোগী। ওই সাউন্ড শুনে আমার এপাশ ওপাশে কোনো গাড়ি না দেখে হুট করে শরীরের সব লোম দাঁড়িয়ে গেল, সাথে বুকে ধরফরানি ব্যথাও শুরু হলো। প্রায় 3 মিনিট পর হঠাৎই সিগন্যাল লাইটে অটো বন্ধ হয়ে গেল। আমি বারবার চেষ্টা করেও চালাতে পারছি না। সুইচ ঠিকই চালু হচ্ছিল। ওইদিকে হেড উপরেরটা নিচে শিফট হয়ে গেল। আমি তখন আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে গিয়ার শিফট করে যেই সামনে আগাবো 2 হাত পরেই গিয়ার নীল হয়ে গেল। 2 বার চেষ্টা করেও গিয়ার পড়ছিল না। 3 বারের সময় যখন পড়লো আমি আল্লাহু আকবার বলে চোখ একবার বন্ধ করে তারপর খুলে দিলাম হ্যাচকা টানের কয়েক সেকেন্ড পরপরই দেখি সামনে থেকে গাড়ি আসছে। ব্যাক মিররে দেখি পিছনেও বাস আর মিনি ট্রাক মোটামুটি 200-300 হাত দূরে। এদিকে আমি গাড়ি 60+ টানলেও মনে হচ্ছিল গাড়ি 30-এ চলছে। হুট করে যা আবারও একই কথা কানে বাজলো, চলে যা চলে যা। আল্লাহ আল্লাহ করে কোনোভাবে টেনে আমি সোজা মিয়া বাজার এসে থামলাম। সেখানে মোটামুটি কিছু মানুষ ছিল। মিয়া বাজারে বোধহয় 2-3 তলা চিকন একটা বিল্ডিং ছিল, ওইটার সামনে বসে পড়লাম। 4-5 মিনিট জিম ধরে বসে থাকার পর সিগারেট জ্বালাতে যাব, তখনই একটা মানুষ এসে বলল, কিরে এত ঘামাইছো কিল্লাই, কইতাইওস? আমি সিগারেটটা জ্বালিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে দেখি মানুষটা মুরব্বী বয়সী, একটু হালকা খয়েরি রঙের কালার পাঞ্জাবি পরা আর মাথায় সাদা টুপি। ওনার দাড়িগুলা মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে। ওনাকে আমি উত্তর দিলাম সিলেট থেকে আসতেছি। উনি আমার রিপ্লাই দিল, তুই তো দেখি হুন্ডা চালাই আইসোস, তাইলে এত ঘামাইছোস কিল্লাই?
আমি ওনাকে কি উত্তর দিব বুঝতে না পেরে বললাম, একটু বাইকে সমস্যা হয়েছিল, ওটা ঠিক করতে গিয়ে এই অবস্থা। তারপর উনি বলল, আচ্ছা বসি থাক। এটা বলে চলে গেল, আর আমি সিগারেট টানতে টানতে আমার ফেনীর বন্ধুকে কল দিচ্ছিলাম। তখন দেখি আমার সিমের নেট শো করলেও কল যাচ্ছে না, কেটে যাচ্ছে। প্রায় 2 মিনিট পর মুরব্বিটা আবার আসলো একটা পানির বোতল হাতে নিয়ে। বোতলটা আমার দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, যাইবি কই? আমি উত্তর দিলাম, চট্টগ্রাম। তখন হঠাৎ ওনার চেহারায় কেমন যেন একটু হাসির ঝিলিক উঠল, আর উনি বলল, যা গই বাবা, পানি খাই চলে যা, আমিও এখন যাই। এই বলে উনি চলে গেল। আমিও তেমন গুরুত্ব না দিয়ে ওনাকে সালাম দিয়ে আর একটা সিগারেট ধরালাম। আর এই ফাঁকে বন্ধুকে আবার কল দিলাম। এবার দেখি কল গেল, বন্ধু কল উঠালো। আমি ওরে মোটামুটি একটু ধারণা দিয়ে বললাম, পারলে মহিপালে থাকিস, আমার অবস্থা ভালো না, গিয়ে তোর বাসায় কিছুক্ষণ রেস্ট নিব। আমি ফেনী গেলে মহিপালের নিচে একটা টং দোকানে বসে আড্ডা দিতাম ওরে নিয়ে, তাই বললাম ওই দোকানে থাকিস। ও বলল ও সেখানেই থাকবে। অনেকক্ষণ সেখানে বসে থাকার পর সকাল 7টার দিকে আমি মিয়া বাজার দিকে রওনা দিলাম। পথে কোনো সমস্যা আর হলো না। দুপুরের আগে আমি ফেনী মহিপাল পৌঁছালাম। সেই টং দোকানে গিয়ে বন্ধুকে কল দিলাম, কল উঠলো না। আমি 2-3 বার কল দিয়ে না পেয়ে টঙে একটা চা আর সিগারেট জ্বালিয়ে ভোরের ঘটনাগুলো চিন্তা করছিলাম আর ফেসবুকে ঢুমাচ্ছিলাম। হঠাৎ কই থেকে সেই বন্ধুটা এসে পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, কিরে তুই কল দিলি না কেন? আমি কল দিলেও তোর মোবাইল বন্ধ পেলাম। আমি বললাম, তোর মোবাইলে তো কল গেল, তুই ধরলি না। ওরে বললাম, তুই তোর মোবাইলটা বাইর কর। ও হুট করে বলল, আচ্ছা থাক, বাদ দে, এখন তো দেখা হয়েই গেল, বল কি হয়েছে। আমি পাশের মানুষ দেখি ওরে বললাম, চল বাসায় যাই, তারপর তোরে বলবো। ও হঠাৎ বলে উঠলো, আর বলিস না, সকালে আম্মু আমাকে বলল নানা বাড়ি যাবে, তাই আমিও বের হয়ে চলে আসলাম। ঘরের চাবিও আম্মুর কাছে। ওর আব্বু সৌদি থাকে। আমি বললাম, দূর বেটা, আমি তোরে বলছিলামই যে আমি তোর বাসায় গিয়ে রেস্ট নিব, তুই চাবি রাখলি না কেন? ও তখন বলল, দোস্ত সরি, বাদ দে, বল কি খাবি? আমি বললাম, খাওয়া দাওয়া আর করা লাগবে না, তুই তো আমার রেস্টের ব্যবস্থা করতে পারলি না। এটা বলে আমি সিগারেট ধরাতে যাব, তখনই ও আমার পাশ থেকে সরে গিয়ে আরেকটা টেবিলে বসলো। এখানে 2টা ঘটনা ঘটেছে, যেটা আমি চট্টগ্রামে গিয়ে ওর সাথে কলে কথা বলার পর মোটামুটি খেয়াল করলাম ভালো করে। 1, ও যখন আমার পিছে থাপ্পড় দিয়েছিল তখন আমার সিগারেট শেষ করে ফেলে দিয়েছিলাম। 2, আর যখন আরেকটা সিগারেট ধরাবো তখনও ও আমার থেকে দূরে গিয়ে বসলো। ওর সাথে অনেক আড্ডা দিয়ে ঘুরে ফিরে ফেনী স্টার লাইনের কাউন্টারের অপোজিটে একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। ওর খিদে নাই বলে ও খেলো না। খাওয়া শেষে আমি যখন বললাম আজ থেকে যাব ভাবতেছি তোদের ওখানে, ও বলে উঠলো, আরে আমি তো নানা বাড়ি যেতে হবে, আমার আম্মু বলছে, আর ঘরে তো তালা মারা, তুই এক কাজ কর, আজ চলে যা, কয়দিন পর আসিস আবার। আমি তখন আর কথা না বাড়িয়ে বললাম, আচ্ছা যাই, আল্লাহ হাফেজ। তারপর বাইক স্টার্ট দিলাম। তখনই ও আমার পিঠে হাত দিয়ে বলে, চলে যা চলে যা, 2বার বলে উঠলো। আমি কানে না নিয়ে চলে আসলাম চট্টগ্রামে। ভাটিয়ারি পার হয়ে যখন ফৌজদারহাট ক্যাডেট কলেজ পার হব, তখনই হঠাৎ রাস্তার মাঝখানে একটা কুকুর এমনভাবে সামনে এসে পড়ল, আমি জায়গায় ব্রেক করে কোনোভাবে পড়ে যেতে গিয়ে আবার গাড়ি সোজা করলাম। পেছনে একটা ট্রাক ছিল, ওইটা আমার 6-7 মিটার দূরত্বে কষে ব্রেক করলো, আর ড্রাইভার আমাকে গালি দিয়ে উঠলো। আমিও পেছনে তাকিয়ে ড্রাইভারকে রাগের মাথায় 2-1টা গালি দিয়ে বললাম, সামনে যে কুকুর পড়ছে দেখোস না? তখন ড্রাইভার বলে উঠলো, কই কুকুর সামনে? এবার আমি সামনে মাথা ঘুরিয়ে দেখি আসলেই কোনো কুকুর নেই। ভয়ে দুপুরেই আমার হাত পা কাঁপতে শুরু করলো। তবুও কোনোভাবে চালিয়ে কর্নেল হার্টে এসে নিজের বাসায় গিয়ে বাইকটা পার্ক করে নানার কাছে দৌড়ে গিয়ে সব খুলে বললাম। নানা আমাকে প্রথমে গোসল করে আসতে বলল, আমিও গোসল করে নানার পাশে বসলাম। আমার নানা খুবই ধার্মিক একজন মানুষ, 2বার হজ করে এসেছেন, আর উনি 1 ওয়াক্ত নামাজও কাজা করতেন না। এলাকার মসজিদে 2য় হুজুর ছিলেন। তারপর উনি আমাকে পাশে বসে অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ে আমার গায়ে ফু দিলেন। তখন আমার হাত পা কাঁপাকাঁপি একটু বন্ধ হলো, শরীরও একটু হালকা হলো। এরপর আমি নিজের বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এখান থেকে আরও বড় ধাক্কা যে আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি বুঝলাম পরদিন, যখন প্রায় দুপুরে ঘুম থেকে উঠলাম।
ঘুম থেকে উঠে শরীরটা বেশ ভালোই হালকা লাগছিল, সাথে বিগত 2 দিন ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে মাথায় ছিল না। কিন্তু বিপত্তি ঘটল যখন পাশে থাকা মোবাইলটা হাতে নিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি কয়েকজনের কল, কিন্তু সবচেয়ে বেশি কল আমার সেই ফেনীর বন্ধুর। প্রায় 22টা কল দিয়েছি গত রাত থেকে এই পর্যন্ত। আমি তাকে কল দিলাম, 2টা রিংয়ের পরেই সে কল উঠালো, আর সাথে সাথে আমাকে দুনিয়ার যত গালাগালি চিল্লাচিল্লি ছিল সব করলো। যখন একটু থামলো তখন আমি জিজ্ঞেস করলাম, কিরে তো গালাগালি করতেছিস কেন, আর এত কল দিলি কেন? এই প্রশ্নের উত্তরে বন্ধু আমাকে যেটা বলল সেটা শুনে তৎক্ষণাৎ আমার পুরো শরীর কেঁপে উঠল আর অতিরিক্ত ভারী হয়ে উঠল। তার উত্তরটা ছিল এমন, কিরে তোরে কাল থেকে বিকাল থেকে এতবার কল দিচ্ছি, তোর মোবাইল বন্ধ কেন? আর তুই ফেনীতে এসে আমাকে কল দেওয়ার কথা, কিন্তু তুই কল দিলি না কেন? আর রাত থেকে তোকে কল দিচ্ছি কিন্তু কল উঠাচ্ছস না। এই 3টা বাক্য শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আবার তাকে বললাম, কি বলিস তুই? কাল তুই কই ছিলি? ও আমাকে বলল, আমি 2টার দিকে অনেকক্ষণ দোকানে অপেক্ষা করার পর তোকে কলেও পেলাম না। প্রায় 1 ঘন্টা পর আমি নানু বাড়ি চলে গেছি। তুই বেটা আসবি বলে আসলি না, ডাইরেক্ট চলে গেছিস নাকি? আর কি হয়েছে না হয়েছে কিছু ভালো করে বললিও না, কি সমস্যা তোর? আমি ওরে কি বলবো, আমার মাথা কাজ করছিল না। বললাম, আসলে আমার একটা কাজ ছিল আর মোবাইলও বন্ধ ছিল, তাই তোকে জানাতেও পারলাম না, সরাসরি চলে আসলাম। সরি বলে আমি ঘটে যাওয়া ঘটনা এড়িয়ে গেলাম। এরপর আমি প্রায় 10 থেকে 15 মিনিট এক জায়গায় বিছানায় বসে থেকেই গতকাল বন্ধুর সাথে কাটানো সময়গুলো সব মাথায় ঘুরিয়ে দেখলাম আর বোঝার চেষ্টা করলাম আমার সাথে কি ঘটছে। কিছুই বুঝতে পারছিলাম না। আর সাথে আবার পুরো শরীর কাঁপতে কাঁপতে ভীষণ খারাপ করে উঠল। রুমে ফ্যান ফুল পাওয়ারে চলছিল আর আবহাওয়া নর্মাল ছিল, তবু আমার পুরো শরীর ঘেমে চুম্বাচুর। আমি তখন কি একটা ঘোরের মধ্যে হুট করে নানুমণি এসে কলিং বেল দিল আর ঘোর কাটলো। আমি উঠে দরজা খোলার পরেই দেখি নানুমণি খাবার নিয়ে হাজির। আমাকে বলল, খেয়ে নে, সারা রাত দিন তো না খেয়ে ঘুমাইছিলি। হুট করে আমার অবস্থা দেখে উনি আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি রে, কি হয়েছে? আমি বললাম, কিছু না, জ্বর আসছে হালকা। আসলে নানুমণি খাওয়াই দিয়ে যাওয়ার পর আমি রুমে থাকা থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখি জ্বর প্রায় 102 ছুঁই ছুঁই করছে। আমি কি করব না বুঝতে পেরে আবার নানার কাছে গেলাম জলদি। কাঁপতে কাঁপতে নানাকে বন্ধুর সাথে কথা বলা আর কাল বন্ধুর সাথে, সেটা তো বন্ধু ছিলই না, দেখা কথা বলা সবই ভেঙে বললাম। কথা শুনে নানাও বোধহয় মারাত্মক চিন্তায় পড়ে গেল। ভ্রু কুচকে কঠিনভাবে জিজ্ঞেস করলো, ঘটনা কি আসলেই এমন? আমি নানাকে বললাম, যা বলছি তা অক্ষরে অক্ষরে সঠিক, একটা শব্দ ভুল নেই, সবই আমার সাথে হয়েছে। নানা তখন আমাকে আবার পাশে বসিয়ে প্রায় অনেকক্ষণ দোয়া দরুদ পড়ে আমার পুরো শরীর ফু দিয়ে, সাথে সরিষার তেল দিয়ে সেখানে ফু দিয়ে আমার মাথায় লাগিয়ে দিলেন। আসলে আমি বুঝ হওয়ার আগে থেকেই নানা নানিদের কাছে বেড়ে উঠেছি। আমার মা বাবার চেয়ে বেশি ওনারাই আমার দায়িত্ব পালন করেছেন। ওনাদের নাতি নাতনি 19 জনের ভিতরে আমাকে ওনাদের চোখের মনে বানিয়ে রেখেছেন। তাই বড় হওয়ার পরও ওনাদের কাছে আমাকে বাচ্চার মতোই লাগতো। তো যাই হোক না কেন, নানা সব শেষ করে আমাকে বললেন, এখন গিয়ে উজু করে পবিত্র হতে, আর ভুল করেও যাতে অপবিত্র না থাকি। সাথে কয়েকটা দোয়া বুঝিয়ে দিলেন, যাতে সেগুলো ভালো করে শিখে মোটামুটি সারাদিনে কয়েকবার হলেও পড়ি। আর বললেন, কোনো গরিব দুঃখী মানুষ পেলে যাতে একবেলা পেট ভরে খাওয়াই দিই, সাথে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি। আমিও নানার কথা শুনে মোটামুটি ভালোই পালন করতে যাচ্ছিলাম। তবে কেন জানি আগে আমি প্রতিদিনই অসহায় মানুষদের মুখোমুখি হলে প্রায় 4-5 দিন ধরে আমার সামনে এমন কেউ পড়ছিল না। আমি চেষ্টা করতে লাগলাম, তবে আমার নিজের ভিতর থেকে বাধাও পাচ্ছিলাম। প্রায় 1 সপ্তাহ পর আমি চট্টগ্রামে একটা টঙে বসে আড্ডা দিচ্ছিলাম। সেখানেই একসাথে 2 জন অসহায় মানুষ এসে আমার কাছে সাহায্য চেয়ে বসে। আমিও তাদের ফিরিয়ে না দিয়ে পাশেই থাকা একটা ভাতের হোটেলে নিয়ে গিয়ে তাদের মন ভরে খেতে দিলাম। তারপর যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু আর্থিক সহযোগিতা দিয়ে ওনাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এরপর প্রায় 1 মাস সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আবার এক ভুলে আবারও এক মারাত্মক ঘটনার মুখোমুখি হয়েছি। সেই ঘটনা পরের পার্টে লিখবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। এই ছিল আজকের মতো
ঘটনাগুলো। আর উনি যদি পরবর্তীতে কোনো ঘটনা শেয়ার করেন সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি। যারা আমাদের কাছে লিখে পাঠাতে চান অথবা আমাদের গ্রুপে জয়েন করতে চান প্যানোরামা সোসাইটি অথবা প্যানোরামা সোসাইটি বিডিতে, তাহলে জয়েন করতে পারেন, অথবা আপনাদের কোনো গল্প থাকলেও সেখানে শেয়ার করতে পারেন, অথবা আমার ইনবক্সেও পাঠিয়ে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করবেন, ভালো থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।